প্রিয় দর্শক, আজ 10ই জুন। 10ই জুন তারিখটা এভাবে বলার কারণটা কি, মানে এটার কি বিশেষত্ব? বিশেষত্ব হলো, আমি জানি যে আপনারা যারা এই অনুষ্ঠান দেখছেন, এটা প্রথম আলোর একটা বিশেষ আয়োজন। যারা দেখছেন তারা অনেকেই হয়তো ক্যালেন্ডারে এই তারিখটাতে দাগ দিয়ে রেখেছিলেন, কারণ 10ই জুন ঢাকায় জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশ ফুটবল দল সিঙ্গাপুরের সঙ্গে খেলতে নামছে আজকে সন্ধ্যা 7টায়। এই ম্যাচটা ঘিরে গত কিছুদিন ধরে বাংলাদেশে যে উত্তেজনা শব্দটা দিয়ে আমি ঠিক বোঝাতে পারছি না, যে উন্মাদনা, সেটা আসলে বাংলাদেশের ফুটবলে সর্বশেষ কবে দেখা গেছে এটা আমি মনে করতে পারছি না। আমি এত বছর ধরে ক্রীড়া সাংবাদিকতায় আছি, আমাকে আসলে অনেক পিছনে চলে যেতে হবে। তখন আবার লোকে বলবে, দেখো সেই পুরনো দিনের গল্প বলে, আমাদের যেটা অভ্যাস, সেই ফুটবলের সোনালি দিন, ফুটবল নিয়ে উত্তেজনা। এই ম্যাচটা অনেকটা সেই আবহ ফিরিয়ে এনেছে। এটার টিকিট নিয়ে কারাকারির খবর আপনারা জেনেছেন। স্টেডিয়ামে আজকে আমার ধারণা সুযোগ থাকলে হয়তো 1 লাখ 1.5 লাখ লোক থাকতে চাইত, কিন্তু সেটা তো সম্ভব না। তো এই ম্যাচটা হচ্ছে এশিয়ান কাপ বাছাই পর্বের একটা অংশ। এই এশিয়ান কাপ বাছাই পর্ব একটা দীর্ঘ প্রক্রিয়া, এটা ব্যাখ্যা করতে গেলে অনেক সময় লাগবে। আমরা এই ম্যাচেই থাকি, এইটুকু শুধু আপনাদের বলি যে এশিয়ান কাপ যেটা হবে সৌদি আরবে আগামী বছর, সেটার ইতিমধ্যে ওইটার 18টি দল চূড়ান্ত হয়ে গেছে। বাকি 6টি দল চূড়ান্ত করার জন্য, শেষ 6টি দল চূড়ান্ত করার জন্য 6টা গ্রুপে ভাগ হয়ে আমরা বলতে পারি যে এশিয়ার নিচের স্তরে যে দলগুলো আছে তারা খেলছে। তারই একটা অংশ হচ্ছে এই ম্যাচ, যেখানে বাংলাদেশ সিঙ্গাপুরের সঙ্গে খেলছে। যে গ্রুপে আছে বাংলাদেশের সঙ্গে সিঙ্গাপুর, তো অবশ্যই যেহেতু সিঙ্গাপুরের সঙ্গে খেলা, ভারত এবং হংকং। তো প্রথম আলোর এই ম্যাচ ঘিরে বিশেষ আয়োজনে আমি প্রথমে ভেবেছিলাম একাই কথা বলি, পরে ভাবলাম যে এটা একা কথা বলার চেয়ে এমন কাউকে যদি নিয়ে আসি স্টুডিওতে, এমন কারোর সঙ্গে যদি কথা বলি যিনি বাংলাদেশের ফুটবলের সঙ্গে গত প্রায় 15-20 বছর ধরে জড়িত, খেলোয়াড় হিসাবে তার নানা পরিচয় আমি যদি একটা করে দিই। তিনি জাতীয় দলে খেলেছেন 2009 সালে। তিনি সাংবাদিক ছিলেন, ইনফ্যাক্ট প্রথম আলোতে আমার সহকর্মী ছিলেন তিনি বেশ কয়েক বছর। তিনি এখন কোচিংয়ে গেছেন, কন্ডিশনিং কোচ হিসেবে নিজেকে গড়ে তুলছেন। তিনি বাংলাদেশ প্রিমিয়ার লিগের একটা দলের ম্যানেজার। এত কিছু বলার পরে আপনাদের নিশ্চয়ই কৌতূহল হচ্ছে কে সেই লোক। তার নাম হচ্ছে রাশেদুল ইসলাম। ধন্যবাদ এত বিশেষণ দিয়ে আমাকে পরিচিত করার জন্য। না, আপনাকে তো সবাই সাংবাদিক হিসাবে বেশি চিনবে হয়তো, যারা প্রথম আলোর পাঠক দর্শক, কিন্তু আপনার অন্য পরিচয়গুলো আমার কাছে খুব গুরুত্বপূর্ণ। এবং আপনার সঙ্গে যখন আমি কাজ করেছি, বারবার আপনাকে আমি এই কথাটা মনে করে দিয়েছি যে আই ফিল প্রাউড যে আমি জাতীয় দলে খেলেছেন। 2009 সালে আপনি জাতীয় দলের পক্ষে 2টো ম্যাচ খেলেছেন, জাতীয় দলে খেলেছেন, এমন একজনের সঙ্গে আমি কাজ করছি। আসলে দাদা, আমার ব্যক্তিগতভাবে আমার 2টা পরিচয় আমি খুব গর্বের, আমি সবসময় বলি। সেটা হলো আমার জাতীয় দলে খেলা 2009 সালে, আর দ্বিতীয়টা হলো প্রথম আলোতে আমি ক্রীড়া সাংবাদিক হিসেবে কাজ করছি। কারণ বাংলা ভাষার মধ্যে প্রথম আলো সর্বোচ্চ পর্যায়ে একটা গণমাধ্যম, মানুষজন এটাকে খুব সম্মান করে, যেটা আমি বাইরে যখন থাকি আমি এই বিষয়টা খুব উপভোগ করি। আচ্ছা, আপনাকে ধন্যবাদ। এই কথাগুলো আপনি বাইরে কোথাও বললেন, কারণ এখন বললে মানুষ মনে করবে যে যেহেতু আপনাকে আমি স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি আপনি বলছেন। আমরা বাংলাদেশ সিঙ্গাপুর ম্যাচে যাই। তো রাশেদ, আমি আপনাকে যেটা বলছিলাম যে আপনি 2009-এ জাতীয় দলে খেলেছেন, মানে হচ্ছে 4-5 বছর আগে থেকে আপনি বাংলাদেশ ফুটবলের খেলোয়াড় হিসেবে ছিলেন, এর আগে খেলা ফলো করেছেন দর্শক হিসেবে। এই ম্যাচটা ঘিরে যে উন্মাদনার কথা আমি বললাম, এমন কিছু কি আপনার জীবনে আপনি দেখেছেন? না, আমার খেলোয়াড়ি লাইফে তো অবশ্যই না। খেলোয়াড়ি লাইফের পরে আমি সাংবাদিকতায় ছিলাম, তখনও না। এখনও রিসেন্ট টাইমে মধ্যে আমি বলবো গত 15 বছরের মধ্যে দেখা আজকে ফুটবল ম্যাচটাই সবচেয়ে উন্মাদনার সবচেয়ে বড় অংশ। আমি লিফটে ওঠার সময় একটা জামাল ভাইয়ের একটা গল্প বলি। 2020 সালে বঙ্গবন্ধু গোল্ড কাপের সময় বাংলাদেশ টিমে ক্যাম্প চলছিল এই কারণবাজার একটা হোটেলে। তো জুম্মার নামাজ পড়ার শেষে আমার সঙ্গে জামাল ভাই প্রথম আলো অফিসে আসে। একই সময় তখন বিপিএল চলছে। জামাল ভাইয়া আর আমি চা খাচ্ছি, সঙ্গে আরও 2-1 ন্যাশনাল প্লেয়ার, সবাই বিপিএল নিয়ে আয়োজন। বিপিএল মানে ক্রিকেট বিপিএল, ফুটবল তো বিপিএল বলি আমরা। হ্যাঁ, ক্রিকেট বিপিএল নিয়ে কথা বলতেছে, অথচ বঙ্গবন্ধু গোল্ড কাপ বা একজন বাংলাদেশ ন্যাশনাল ক্যাপ্টেন বসা, সেটা নিয়ে ফুটবল নিয়ে কারো কোনো আগ্রহ নেই। তো আমি যখন ওকে নিচে মানে বিদায় দিতে গেলাম, এবং লিফটে বলতেছিল যে রাশেদ, আমাদের নিয়ে কবে এরকম আলোচনা হবে। তো আমার আজকে সেটাই মনে পড়তেছে সেই লিফট ওঠার সময়, যে আমি আজকে অলরেডি একটা ফেসবুক একটা পোস্ট করছি, জামাল আজকে তোমাদের নিয়ে এরকম অনেক আলোচনা হচ্ছে, বাকি কাজটা এখন শুধু তোমাদের। যেমন দর্শকের যে টিকিটের জন্য হাহাকার, মানুষ জানতে চাচ্ছে সামিত সোম কোন পজিশনে খেলবে,
ফাহমিদুলকে লেফট উইং পজিশনে ফিট কিনা, বা আমরা রাকিবকে নাম্বার 9 কেন খেলাচ্ছি, এগুলো অনেক মানে জাতীয় একটা ইস্যুর মধ্যে পরিণত হয়েছে। তো আজকে এইরকম উন্মাদনা আমি আর কখনো দেখিনি। যেটা না, আপনি ভালো বলেছেন। এটা তো আমি যেটা বলছিলাম যে আমার সাংবাদিকতা জীবনটা তো আমরা ফুটবলের উন্মাদনার মধ্যে দিয়ে বড় হয়েছি। তারপরে ন্যাশনাল টিমের চেয়ে ন্যাচারালি ওটা আবহানী মোমেন্টটা বড় ব্যাপার ছিল। জামাল ভুঁইয়ার কথা বলে ভালো করেছেন। এই যে উন্মাদনার কথা আমরা বলছি, জামাল ভুঁইয়া তো এটা একটা ট্রেন্ড সেটার, যে প্রবাসী ফুটবলার, বাংলাদেশি বংশোদ্ভূত, তিনি চাইলে বাংলাদেশের পক্ষে খেলতে পারেন। তিনি যখন এই সিদ্ধান্তটা নিয়েছিলেন অনেক কঠিন ছিল। এরপরেই সর্বশেষ এই উন্মাদনার বড় কারণটা হচ্ছে হামজা চৌধুরী, এটা আমরা সবাই জানি। আপনি ফাহমিদুলের কথা বললেন, সমিত সোমের কথা বললেন। ফাহমিদুলের অলরেডি অভিষেক হয়ে গেছে একটা ইন্টারন্যাশনাল ফ্রেন্ডলি, 4 তারিখে যারা ভুটানের সঙ্গে খেলা হলো। সমিত সোময় তো আজকে মাঠে নামবেন প্রথম, তিনি কানাডা প্রবাসী, ফাহমিদুল ইতালি। আপনি মাঝখানে একটা কোর্স করতে গিয়েছিলেন হাঙ্গেরিতে, ওখান থেকে আপনি ফাহমিদুলের খেলা দেখতে ইতালিতে ছুটে গিয়েছিলেন, আমি সব দেখেছি এটা ফেসবুকে। তো এখন যদি আমরা স্পেসিফিক সিঙ্গাপুর ম্যাচটাতে আসি, যে সমিত সোম যদি যে কথাটা বললেন আপনি, যে আমরা ইন্টারন্যাশনাল ফুটবল নিয়ে, ইউরোপিয়ান ফুটবল নিয়ে যে কাটাছেড়া করি, কারে কোথায় খেলালো, কী করলো, আনচেলত্তি কী করলো, তার টেকটিক্স নিয়ে আলাপ করি। তা আমরা মনে আছে কাবরেরার টেকটিক্স নিয়ে আলোচনা করার সময় চলে আসছে। তো আজকে যদি সমিত সোম খেলেন, তো আপনাকে ওই প্রশ্নটা আমি করি, কার জায়গায় খেলবেন যদি ফার্স্ট ইলেভেনে থাকেন? আমি যেটা বুঝতে পারতেছি বা যেটা শুনছি, সমিত সোমের জন্য আজকে জামাল ভুঁইয়াকে আর কি স্টপ থাকতে হচ্ছে। মোস্ট প্রবাবলি সমিত সোম নাম্বার 10 পজিশনে খেলবেন। লাস্ট ভুটান ম্যাচে জামাল ভুঁইয়া যে পজিশনটাতে খেলেছেন স্ট্রাইকের পিছন থেকে, ঠিক সেই পজিশনটাতেই আজকে এখন পর্যন্ত যে খবর, প্লে মেকারের রোলে, সে প্লে মেকারের ওই রোলটাতে সোমের খেলার কথা। আচ্ছা, জামাল তো অনেকদিন ধরেই জাতীয় দলের অধিনায়ক, কিন্তু অনেকদিন ধরে ইরেগুলার, মেইনলি সাবস্টিটিউট হিসেবে খেলেন। ভুটানের ম্যাচ তিনি স্টার্ট করেছিলেন এবং আমার কিন্তু বেশ ভালো লেগেছে খেলা। হ্যাঁ, ন্যাচারালি ভুটান আর সিঙ্গাপুরে হয়তো পার্থক্য আছে। তো আমি যদি আপনাকে একটু বাংলাদেশের পারফরমেন্স, সাম্প্রতিক পারফরমেন্স, এশিয়ান কাপ শুরু হওয়ার পর থেকে যদি বলি, যে এটা কিন্তু শুরু হয়েছিল 2023-এর, এটা অনেক লম্বা। মালদ্বীপের সঙ্গে বাংলাদেশ প্রথমে একটা প্লে অফ জিতেছে, তারপরে গ্রুপ পর্যায়ে সিঙ্গাপুর ছিল বাংলাদেশের গ্রুপে, ফিলিস্তিন ছিল, আর একটা কে টিম ছিল, লেবানন ছিল। বাংলাদেশ শুধু লেবাননের সঙ্গে ড্র করেছে। ওইখান থেকে আমরা জানি এই কোয়ালিফাইং প্রক্রিয়াটা এত জটিল, এটা আমি দর্শককে হয়তো বুঝিয়ে পরে আলাদা একটা অনুষ্ঠান করতে হবে, এটা যে কীভাবে কাজ করে। এটা আমরা যদি এই অংশটাতে আসি, বাংলাদেশ ইন্ডিয়ার সঙ্গে ইন্ডিয়াতে গিয়ে ড্র করে আসলো, উইচ ইজ ভেরি গুড রেজাল্ট। কারণ আমরা যদি র্যাঙ্কিংয়ে দেখি, ইন্ডিয়ার র্যাঙ্কিং হচ্ছে 127, মানে কারেন্ট র্যাঙ্কিং বলতেছি। ওই ম্যাচের সময় মানে 126 ছিল। বাংলাদেশের র্যাঙ্কিং হচ্ছে আপনার 183 এখন, ওই সময় 86 ছিল, 55 বা 185 বা 86 ছিল। এরপরে ভুটানের ম্যাচটা ছিল এক ধরনের এই ম্যাচের প্রস্তুতি যদি আমরা ধরি। বাংলাদেশের ওভারঅল এই যে হামজা যোগ হওয়ার পরে আপনার ফাহমিদুল গত ম্যাচে যোগ হলো, এর আগে কাজেম শাহ আসলেন, বিদেশি তো বলা উচিত না, বাংলাদেশি প্রবাসী বাংলাদেশি ফুটবলার মিলে তো বাংলাদেশ দলটা এটা অন্য চেহারা নিয়েছে। তো আপনার এই ভুটানের ম্যাচ, ইন্ডিয়া ম্যাচ মিলিয়ে বাংলাদেশের পারফরমেন্সটা যদি আপনাকে অ্যানালাইজ করতে, কোথায় আপনি পার্থক্যটা দেখছেন? অবশ্যই লাস্ট ম্যাচে সমিত সোম ছিল না, সে আসাতে এখন টিমের অনেক স্ট্রেংথ বেড়ে গেছে, এটা কোনো সন্দেহ নেই। এছাড়া সবচেয়ে বড় যে জিনিসটা, সেটা হলো নিজেদের মধ্যে যে একটা রসায়ন তৈরি হওয়া। যেহেতু এটা ফুটবল একটা দলীয় গেম, আপনার হামজা, ফাহমিদুল বলেন, অন্যরা খুব বেশি ম্যাচ খেলার সুযোগ পায় না, ফুটবলের সুযোগটা খুবই কম। তো ভুটান ম্যাচটা খেলে এখন একটা সিঙ্গাপুর ম্যাচের জন্য একটা ভালো প্রস্তুতি হয়েছে। হয়তো সমিত সোম ওই ম্যাচটা খেলতে পারলে দলের জন্য আরও ভালো হতো। এটা একটা অবশ্যই এটার অস্বীকার করার কোনো সুযোগ নেই, সেই সুযোগটা যখন তো হয় নাই। তারপরও আমি বলবো যে ইন্টারন্যাশনাল ফুটবল যে লেভেলে মানে যেভাবে চলে, সে অনুযায়ী প্রস্তুতিটা ভালো হয়েছে। অ্যাটলিস্ট 9টা সেশন ট্রেনিং করা একটা ইন্টারন্যাশনাল ম্যাচের আগে, এটা অনেক বড় ব্যাপার, 9টা সেশন ট্রেনিং করা। আমি বললাম টিমের এখন যে অবস্থান দেখতেছি, যে খবর পাওয়া যাচ্ছে, টিমের অবস্থান খুব ভালো আছে। হ্যাঁ, ওই যেটা আপনি বলেন, এটা তো আসলে ইন্টারন্যাশনাল ফুটবলের রিয়েলিটি। ফুটবল তো আসলে মেইনলি ক্লাব নির্ভর খেলা। এটা তো ক্রিকেট যেরকম ন্যাশনাল টিমই বেশি খেলে, এটা তো তা না। এবং এই আপনি বলেন ব্রাজিল বলেন, আর্জেন্টিনা বলেন, ইতালি বলেন, জার্মানি বলেন, ওই বড় দলের কোচরা ওই 3 দিন 4 দিন 5 দিনের জন্য সেশন ট্রেনিং করতে পারে। সেখানে 9টা সেশন ট্রেনিং হয়েছে, এটা খুবই ভালো একটা পজিটিভ দিক। এমনিতে এটা খেলার মধ্যে মেজর কি পার্থক্য আপনি দেখেছেন খেলার মধ্যে আগের বাংলাদেশ আর এই বাংলাদেশ? আমি বলবো আগের বাংলাদেশ আর হামজার বাংলাদেশ, বিষয়টা আমি এইভাবে ব্যাখ্যা করতে চাই। হামজা আসার পর আমাদের ডিফেন্ডিং কম্প্যাক্টনেসটা অনেক বাড়ছে। হামজা যে লেভেল থেকে খেলে আসছে, মানে এটা ওর জন্য খুবই একটা স্বাভাবিক একটা মানে সাধারণ একটা পর্যায়ে। আপনি যদি ভারত ম্যাচটা দেখেন, ও
কত কড়া কড়া ট্যাকেল করতেছে, কত বডি কন্ট্যাক্ট হচ্ছে, কোনো ফাউল নাই, প্লেয়ার দুমড়ে মুচড়ে পড়ে যাচ্ছে, প্লেয়াররা হতাশা প্রকাশ করতেছে যে রেফ ইস কার্ড, কিন্তু আসলে না, কার্ড পর্যন্ত দেখা যাচ্ছে, বাট এটা ফাউল পর্যন্ত হচ্ছে না, বিকজ সে টেকনিক্যাল ফাউল, টেকনিক্যাল কীভাবে টেকনিক্যালি প্লেয়ারকে স্টপ করতে সে সেটা জানে। ফুটবলে একটা খুব গুরুত্বপূর্ণ মানে টার্মস আছে টেকনিক্যালি ফাউল, মানে সেটা মনে হবে ফাউল কিন্তু সে এতটা কার্যকর, কিন্তু রেফারি কখনো ফাউল দেয় না। আমি লিস্টন কুলাসের সঙ্গে একটা ফাউল তো মনে গোলের চেয়ে সুন্দর লাগছে আমার কাছে, যে কত দূর পর্যন্ত কাভার করে এসে ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছিলেন, ফেসবুকে একটা স্ট্যাটাসও দিয়েছিলাম যে কুলাসকে যেভাবে বডি শিল করে ফেলে এবং বলটা কন্ট্রোল করা, একটা আছে আপনি আমি শিল করে ফেলে দিলাম, বল বাইরে চলে গেলো, কিন্তু আমি সেটা শিল করে তাকে ফেলে দিয়ে আবার বলটা কন্ট্রোল করে, এটা একটা বড় কোয়ালিটি একটা প্লেয়ার, এটা আর্ট আসলে, ডিফেন্ডিং আর্ট। তো ওইটা হামজাকে নিয়ে যখন হামজা আসবেন মার্চ মাসে ইন্ডিয়ার সঙ্গে খেলবেন, হামজা প্রিমিয়ার লিগে খেলেছেন, এখন হয়তো তার দল নেমে গেছে চ্যাম্পিয়নশিপে, এবার উঠতে উঠতে উঠে নাই, তার কোয়ালিটি সম্পর্কে আমাদের কোনো সন্দেহ ছিল না যে আমাদের অনেক, আমাদের বাংলাদেশের ফুটবলের তুলনায় তার মানটা অনেক উপরে। কিন্তু একটা কোশ্চেন কিন্তু আমার মনে সবসময় ছিল, যেটা বললেন আপনি, এটা তো ক্রিকেট খেলা না যে আপনি বোলিং করতেছেন সময় আপনি নিজের হাতে আপনার সব কিছু, ব্যাটসম্যান নিজের হাতে সব কিছু, টিম গেম। তো সেইখানে হামজার সবচেয়ে আমার চোখে, এটা আপনার সঙ্গে মিলে কিনা, আমার যেটা সবচেয়ে বেশি ভালো লেগেছে মনে হচ্ছে কি, এই দলটার সঙ্গে বোধহয় অনেক দিন খেলে, মানে অন্য প্লেয়ারদের সঙ্গে কমিউনিকেশন, এবং এটা প্রবাবলি একমত, ইভেন তার পার্সোনালিটিটাও হয়তো হেল্প করেছে, মানে সো ডাউন টু আর্থ। যা শুরু হয়েছিল যে একদম মানুষ তো ঘরের মধ্যে পর্যন্ত চলে গেছে, সাধারণ মানুষ ছবি তোলার জন্য, ইন্টারভিউর জন্য বাড়ির মধ্যে চলে গেছে। তো দাদা যে প্রসঙ্গে ছিলেন যে একটা প্রথম যে কোনো দেশের হয় বা যে কোনো ক্লাবের খেলার জন্য মানে যে পরীক্ষাটা দিতে হয় আমাদের মতো এই সাবকন্টিনেন্টে এসে, হামজা বড় প্লেয়ার, এটা কোনো সন্দেহ নেই, বাট দুইটা তিনটা কোশ্চেন ছিল যে সে বাংলাদেশের খেলার জন্য কতটা প্রস্তুত মানসিকভাবে, একটা বড় প্রশ্ন। ট্যাকটিক্যালি সে অন্যান্য প্লেয়ারদের সঙ্গে কতটা মানানসই, দুইটা প্রশ্নতে দেখুন ও লেটার মার্কস। কখনোই মনে হয় না সে প্রথম বাংলাদেশের ম্যাচ খেলতেছে, আর কখনো মনে হয় না যে সে ট্যাকটিক্যালি সে টিমের বাইরে ছিল এতদিন। দুইটা প্রশ্নতে সে লেটার মার্কস। হ্যাঁ, এটা আমার অবিশ্বাস হয়ে গেছে, কারণ ব্যাপার এটা হলো, কারণ আমি বলবো বড় প্লেয়ারদের গুণ এখানেই, কারণ প্র্যাকটিস ফ্যাটিলিটিস বলেন, কোচের সঙ্গে, কোচ সে জীবনে দেখে নাই, কোচের সঙ্গে কোনো কাজ করে নাই, ড্রেসিং রুম বলেন, সব কিছুতেই তো আকাশ পাতাল তফাৎ। সেইখানে তার প্রবাবলি আমার যেটাই যে অনেক আছে এটাতে এই চাপ বোধ করে, অনেক আছে এটাতে ইন্সপায়ার্ড বোধ করে, প্রবাবলি তারা ইন্সপায়ার্ড বোধ করছে। এখন রাশেদ, সিঙ্গাপুর ম্যাচ নিয়ে আপনি, সিঙ্গাপুর দল নিয়ে আপনি কতটুকু জানেন, বা সিঙ্গাপুর কতটা কঠিন প্রতিপক্ষ বাংলাদেশের জন্য? প্রথমত যে র্যাঙ্কিং, আমি আসলে ফুটবলটা র্যাঙ্কিং দিয়ে খুব বেশি একটা টিমকে বিচার করা যায় না। 150 র্যাঙ্কিং, অনেক দেশ আছে যারা ওয়ার্ল্ড কাপ টিমকে হারাই দেওয়ার রেকর্ড আছে হয়। আপনি যদি দেখেন একটা বিশ্বকাপের আগে পর্তুগাল 122 র্যাঙ্কিং দিয়ে একটা দেশের কাছে হারছে প্র্যাকটিস ম্যাচে, এরকম অহরহ ফুটবলের র্যাঙ্কিংটা আসলে আমি কাদের সঙ্গে খেলতেছি। আপনি যদি এখন বাংলাদেশ সিঙ্গাপুর টিম টু টিম ভ্যারি করেন, বাংলাদেশ লাস্ট 5টা ম্যাচ খেলছে দক্ষিণ এশিয়ার দেশগুলোর সঙ্গে, ভুটানের সঙ্গে 2 ম্যাচ, মালদ্বীপের সঙ্গে 2 ম্যাচ, ইন্ডিয়ার সঙ্গে 1 ম্যাচ। স্বাভাবিকভাবে আমার জয়ের রেশিওটা বেশি, তো ও কার সঙ্গে খেলছে? 2টা ম্যাচ ভিয়েতনামের সঙ্গে, 2টা ম্যাচ একটা মালয়েশিয়ার সঙ্গে, একটা নেপাল, একটা হংকং। স্বাভাবিকভাবে ও অনেক কঠিন প্রতিপক্ষের সঙ্গে খেলছে, যার জন্য র্যাঙ্কিংটা খুব বাড়ে নাই। তো এই ম্যাচটা তারপরেও কিন্তু আর 161, আমরা 185, আমরা এখন 183 আর ওরা 161। বাট র্যাঙ্কিংটা আমি সিঙ্গাপুর টিমটাকে বিচার করতে চাই না, সিঙ্গাপুরে এই র্যাঙ্কিং হচ্ছে অনেক বেটার টিম। আপনি যদি বলেন 126 ছিল ইন্ডিয়ার সিঙ্গাপুর ম্যাচে খেলা হলে আমি সিঙ্গাপুরের, আমার মনে হয় এগিয়ে রাখবো, কারণ এই র্যাঙ্কিংটা খুব বেশি, কারণ আমরা যারা সাবকন্টিনেন্ট টিম, আমরা আমাদের মধ্যে খেলাটা বুঝি, আর ওরা অনেক বেশি পরীক্ষা দেয়। আপনি বিভিন্ন বড় বড় টিমের সঙ্গে খেলে, সিঙ্গাপুর চায়নার সঙ্গে পর্যন্ত ইন্টারন্যাশনাল ফ্রেন্ডলি খেলছে, তো আমরা তো অত বড় টিমের সঙ্গে খেলি না, সুতরাং এই র্যাঙ্কিংটা খুব বেশি ইম্পর্টেন্ট না। আরেকটা বড় ইম্পর্টেন্ট যে ইস্যুটা, সিঙ্গাপুরের মেন স্ট্রাইকার ফান্দির ফিরে আসাটা, মানে একটা খুব, মানে আমি বলবো একটা আমাদের জন্য হতাশার বিষয়। অনেক দিন সে ন্যাশনাল টিমে বাইরে ছিল, অনেক 1.5 বছর সে মালদ্বীপের বিপক্ষে লাস্ট ফ্রেন্ডলি ম্যাচে ফিরছে এবং জোড়া গোল করছে, 2 গোল দিয়ে তার ফিরে আসা। তার 39 ম্যাচে তার 20 গোল সিঙ্গাপুরের জার্সিতে। সিঙ্গাপুরের মতো একটা দেশের হয়ে 39 ম্যাচে 20 গোল করা মানে খুব দুর্দান্ত একটা রেশিও, পরিসংখ্যান। সুতরাং সে এমন একটা সময় বাংলাদেশে, মানে এমন একটা সময় সে ফিরছে যার সেকেন্ড ম্যাচটা বাংলাদেশের বিপক্ষে, এবং সে বাংলাদেশের বিপক্ষে প্রস্তুতিটা সারছে জোড়া গোল দিয়ে। এবং আরও একটা মজার, মানে মজার না ঠিক, এটা আমাদের জন্য অস্বস্তিকর,
সে যেই বিষয়গুলোতে মানে খুব তার Expert. এক্সপার্ট, সেখানে আমাদের দুর্বলতা। সে এরিয়াল বলে ভীষণ এক্সপার্ট, 6 ফুটের উপরে তার উচ্চতা, 2 পাশ থেকে যখন ক্রস হয় সে মাথাও যেভাবে ছোঁয়াতে পারে এবং ভলিও সে খুব দক্ষ। লাস্ট ম্যাচে তার যে 2টা গোল, একটা ভলি একটা হেড, মানে এই জায়গাটা আমরা সবচেয়ে বেশি ভুগতেছি। আর একটা কারণ, যেহেতু আমার সঙ্গে এখন সামিত সোমের মতো একটা প্লেয়ার আছে, ওকে আমার একটু স্বাধীনতা দেন, নিজে একটু ডিফেন্ডিং রোলটা বেশি প্লে করা। আর ওর মধ্যে একটা আমি লাস্ট 2টা ম্যাচে যেটা দেখছি, নেতৃত্ব গুণ, সবাইকে দিয়ে খেলানো, তুমি ওদিকে যাও, তুমি ওদিকে যাও, আমি এখানে আছি, সেই নেতৃত্ব গুণটা আছে। খুবই পজিটিভ একটা বিষয়। বাংলাদেশ মানে খুব ভবিষ্যতের জন্য দারুণ একটা, শুধু প্লেয়ার না, ভালো একটা ক্যাপ্টেনও পেয়ে গেল। আচ্ছা রাশেদ, তাহলে আপনি সিঙ্গাপুর নিয়ে যে কথাগুলো বললেন, তাতে আমাদের এই আলোচনার, বিশেষ আলোচনার যে আমরা একটা শিরোনাম বলি বা একটা ক্যাচমার্ক লাগে, সেটা হচ্ছে সিঙ্গাপুর ম্যাচ কি বাংলাদেশের এশিয়ান কাপ স্বপ্ন পূরণের সিঁড়ি? এই প্রশ্নটা এই কারণে করছি যে এখানে 4টা দল, সিঙ্গাপুর হংকংয়ের সঙ্গে খেলেছে, গোললেস ড্র, বাংলাদেশ ইন্ডিয়ার সঙ্গে খেলেছে সেম, পয়েন্ট সব দিক দিয়ে সমান। এই 4টা দলের এখন পয়েন্ট, গোল ব্যবধান সব কিছু সমান, ম্যাচের সংখ্যা। সিঙ্গাপুর, আমরা দেশে খেলছি, আমরা এই পর্বে এই গ্রুপের শেষ ম্যাচটা আমরা সিঙ্গাপুরের সঙ্গে খেলবো সিঙ্গাপুরে গিয়ে। ওই ম্যাচে গিয়ে তখন পর্যন্ত বাংলাদেশে আদৌ কোনো আশা থাকবে কি না, কারণ এখান থেকে শুধুমাত্র গ্রুপ চ্যাম্পিয়ন দলটা চূড়ান্ত পর্বে যাবে। সেক্ষেত্রে এই ম্যাচটা, বাংলাদেশের মাটিতে সিঙ্গাপুরের ম্যাচটা প্রবাবলি এই কোয়ালিফাইং রাউন্ডে, যেহেতু ইন্ডিয়ার সঙ্গে আমরা ইন্ডিয়ায় খেলে এসেছি, সবচেয়ে ইম্পর্টেন্ট। সেক্ষেত্রে আমাদের এই শিরোনাম বোধহয় ঠিক আছে না? হ্যাঁ, আমি আপনার সঙ্গে একমত দাদা। 3টা হোম ম্যাচই ভীষণ ইম্পর্টেন্ট। 3-6-18 পয়েন্টের খেলা, সর্বনিম্ন 12 পয়েন্ট ছাড়া এখানে কোয়ালিফাই করা আমার সুযোগ আছে বলে মনে হয় না। এবং 3টা হোম ম্যাচে ফার্স্ট ম্যাচটা আমরা আজকে সিঙ্গাপুরের বিপক্ষে শুরু করতেছি। সুতরাং শুরুর এই মানে একটা লিগের ক্ষেত্রে বা একটা টুর্নামেন্টের ক্ষেত্রে একটা কথা খুব মানে ব্যবহৃত হয় যে ফার্স্ট ম্যাচ উইন তো হাফ অর ডান লাইক দিস। সুতরাং এই হোম ম্যাচটা ভীষণ ইম্পর্টেন্ট, মানে পরবর্তী ম্যাচগুলো অনুপ্রেরণা এবং শেষ পর্যন্ত মানে টুর্নামেন্ট বাছাই করে শেষ পর্যন্ত নিজেদের সম্ভাবনা টিকে রাখার জন্য। আর একটা বেশি, আর এটা তো একটা খেলার পরিসংখ্যান, আর একটা বিষয় বাংলাদেশের ফুটবলের উন্মাদনা টিকে রাখার জন্য আজকের ম্যাচটাও আরও অনেক বেশি গুরুত্বপূর্ণ। হ্যাঁ, আজকে বাংলাদেশ যদি জিতে যায় তাহলে এটা আসলে বাংলাদেশের ফুটবল অনেক বড় যে একটা টনিকের অপেক্ষা ছিল, যেটা কি বলবো, এটা মানে একটা কিক দরকার, হ্যাঁ সেটা হয়তো পাবে, সেটা পাওয়া যাবে। তো একটা জিনিস শুধু আমি বলি, যে আমি দর্শককে যদি জানিয়ে দিই যে বাংলাদেশ এরপরে দেশের মাটিতে হংকংয়ের সঙ্গে খেলবে অক্টোবরে, মানে দেশে হংকংয়ে খেলবে, বাংলাদেশ হংকংয়ে যাবে, তারপরে ইন্ডিয়া আসবে বোধহয় নভেম্বরে, না ইন্ডিয়া আসবে নভেম্বরে, তারপরে হচ্ছে আগামী বছর সিঙ্গাপুরের সঙ্গে মার্চের দিকে মনে হয় সিঙ্গাপুরের সঙ্গে খেলা। তা আমরা অত দূর না ভাবি প্রিয় দর্শক, আমরা আজকে সন্ধ্যায় 7টায়, আমি জানি পুরো দেশ আজকে যারা মানে স্টেডিয়ামে যাওয়ার সুযোগ পাবেন তারা তো সৌভাগ্যবানই বলবো আজকের যে পরিস্থিতি। বাকিরা নিশ্চয়ই টেলিভিশনের সামনে বসবেন। প্রথম আলো স্পোর্টস থেকে আমরা এই খেলার লাইভ সম্প্রচার করব, সেটা হয়তো আপনি ছবি দেখতে পাবেন না, কিন্তু ম্যাচে কি হচ্ছে তার একটা বর্ণনা আপনি মোটামুটি পাবেন, যাতে ম্যাচ ফলো করতে পারেন। তা আমার যে কথাটা দিয়ে শুরু করেছিলাম সেটা দিয়ে শেষ করি, যে বাংলাদেশের ফুটবলে এর আগে সর্বশেষ কবে কোন ম্যাচ নিয়ে এরকম একটা উন্মাদনা, পুরো দেশ একটা ম্যাচের দিকে তাকিয়ে আছে, এই ঘটনা ঘটেছে। এটা অনেকেই এই প্রজন্মের তো কেউ মনে করতে পারবেনই না, আমরা হয়তো একটু নস্টালজিক হয়ে অনেক পুরনো যাব। রাশেদি যেমন মনে করতে পারলেন না, এত বছর খেলেন। আমি বাংলাদেশের একজন সাংবাদিক হিসেবে, ক্রীড়ামোদী হিসেবে আমি চাই, আমার ধারণা আপনারা সবাই চান যে বাংলাদেশ এই ম্যাচটা জিতুক। তো ম্যাচে জয় পরাজয় আগের থেকে বলা যায় না, জিতুক হারুক ড্র করুক যাই হোক, সত্যি কথা হচ্ছে কখন বাজবে 7টা। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।